প্রিয় যুববাসী, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই আপনারা কেমন আছেন? প্রথমেই আমরা দোয়া করছি যারা 24-এ শহীদ হয়েছে, যারা শাপলায় হত্যাকাণ্ডে শহীদ হয়েছে, যারা পিলখানায় শহীদ হয়েছে, যারা 71-এ শহীদ হয়েছিল, 47-এর আজাদির জন্য শহীদ হয়েছিল, সকল শহীদদের জন্য দোয়া করে যাতে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করে। সাথে সাথে এখন অনেক ভাই হাসপাতালে আছে, কারো চোখ নাই, কারো হাত নাই, কারো পা নাই, অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, মানে কয়েকদিন পরে মারা যাবে। এই মানুষগুলোর জন্য আল্লাহর কাছে দোয়া করি যাতে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ করে দেয়। এবং সাথে সাথে আপনারা জানেন গত 17 বছর ধরে অনেকগুলো মানুষ নিপীড়িত হয়েছে, সেই মানুষগুলোর জন্য আমরা দোয়া করি। আজকে এখানে এই প্রোগ্রামে বিশেষত আমি বেশি উপস্থিতি যাদের দেখছি তারা হলো বাংলাদেশের আলেম সমাজ। আলেম সমাজ বাংলাদেশের হৃদয়ের স্পন্দন, যাদের ইমামতিতে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকি। এখানে উপস্থিত হয়েছেন, এই পাশে আমাদের বোনেরা আছেন, মায়েরা আছেন, ওই পাশে একদম গাছের নিচ থেকে শুনছেন, বাসা থেকে শুনছেন, ছাদের উপর থেকে শুনছেন। আমরা আপনাদেরকে সবার পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। এই জন্য 10 মাস 10 দিন জীবন বাজি রেখে আমাদেরকে আপনারা পৃথিবীর আলোর চোখ দেখিয়েছেন। যদি আপনারা এই কষ্ট মেনে না নিতেন, আল্লাহর পক্ষ থেকে আপনারা উসিলা হয়েছেন। এবং আজকে জন্মগ্রহণ দেওয়ার পরে আপনারা শুধু জন্ম দিয়ে ছেড়ে দেন নাই, একজন মা হিসাবে যতদিন বেঁচে থাকেন ততদিন মায়া মহব্বত দিয়ে আমাদেরকে মহব্বত করে যাচ্ছেন। এজন্য আমরা সবার পক্ষ থেকে আপনাদের পায়ে সালাম জানাচ্ছি। এখানে অনেক সিনিয়র সাংবাদিক উপস্থিত হয়েছেন, অন্য জায়গায় কম দেখেছি। দুবাওড়াবাসী প্রশাসনের বাইরে উপস্থিত হয়েছেন আমাদের বাবার বয়সী, দাদার বয়সী অনেক মুরব্বীজন, যাদের পরামর্শ নিয়ে আমরা চলাফেরা করি, দীর্ঘদিনের অভিজ্ঞতা। উপস্থিত হয়েছেন অনেক তরুণ প্রজন্ম, যাদের চোখে মুখে হতাশার চাপ, পড়াশোনা শেষ করেছে, চাকরি নাই। তো ধন্যবাদ, আপনারা উপস্থিত হয়েছেন। প্রথমে আজকে আমি বলবো আমরা কেন আজকে এখানে উপস্থিত হয়েছি। 2024-এ ঠিক এই সময়টা স্মরণ করবেন, আমরা কোথায় ছিলাম? আমরা রাজপথে ছিলাম। কেন ছিলাম রাজপথে? রাজপথে ছিলাম ফেসিবাদী ব্যবস্থা বিলোপের জন্য। ফেসিবাদী শব্দটা একটা কঠিন জিনিস। সহজ হিসাবে যদি বলে তাহলে একজনেই সবকিছু দেখে আর বাকিদের কোনো খোঁজ খবর থাকে না, বাকিদের মতামতের কোনো তোয়াক্কা থাকে না। একজনেই সবকিছু যখন করে তাকে এই ফেসিবাদী আচরণ বলে। তো শেখ ফ্যামিলি এই আচরণটা আমাদের সাথে করা শুরু করেছে। কি কি আচরণ করেছে? কখনো যারা সীমান্তের অতন্দ্র প্রহরী, বিডিআর ছিল তখন, ভারতের একটা কাগজ নোট পাঠিয়েছে, প্রিয় হাসিনা, আমরা বাংলাদেশে সীমান্ত হত্যা ঘটাইতে চাই, সীমান্ত যারা পাহারা দেয় তাদের কিছু কল্লা কাটো। হাসিনা বলল বস ওকে। যা 57 জন অফিসারের কল্লা কাটা হয়েছে, যেটা পিলখানা হত্যাকাণ্ড, মনে আছে আপনাদের? তারপরে বলল বাংলাদেশে আলেম ওলামারা অনেক বেশি খারাপ আসছে, তাদেরকে সাইজ করতে হবে। হাসিনা বলল জি হুজুর। পরবর্তীতে আলেমদেরকে নাম দেওয়া হলো, ডিরেক্ট তো মারতে পারে না, আলেমদেরকে বলল জঙ্গি। বলে না
জঙ্গি বলার পরে প্রথমে হলো পাঞ্জাবিতে হাত দিল, দেওয়ার পরে নবীজির সুন্নাত দাড়িতে হাত দিল, দেয় নাই? বাইতুল মুকাররমের গেটে আমরা দেখেছি আলেমদেরকে রক্তাক্ত করা হয়েছে, সেখানে ক্ষান্ত হয় না এখুনি হাসিনা, আরো একটু এগিয়ে বেড়েছে। সেটা হলো শাপলায় দিন ইসলাম রক্ষার জন্য অনেক আলেমরা দাবি নিয়ে এসেছিল। এখন ভারত যদি এখানে ইসলামের বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে স্বভাবত ইসলামকে রক্ষার জন্য আলেম ওলামাই তো সবার আগে এগিয়ে যাবে। ওনারা গিয়েছে, নির্বিচারে শাপলা চত্বরে রাজারাদারকে তাদেরকে হত্যা করেছে। শুধু তাই নয়, পরবর্তীতে এই কাণ্ড দেখার পরে বিএনপির ভাইরা চিন্তা করলো হাসিনাকে সরাইতে হবে। তো ওনারা হলো পল্টনে যায়, যাওয়ার পরে একটা গ্রেনেড মারলে 3 মাইল দৌড় দেয়। তো কিছু কর্মী আসছিল, তারা বলে যে নেতারা এরকম দৌড়ায় কেন? কর্মীরা বলে একটু সাহস করে দাঁড়ায় থাকি। পরে কর্মীরা রাতের বেলা শুনে নেতারা উপরে হোটেলে বসে নেগোসিয়েট করে ফেলছে, এখানে থাইকে আর লাভ নাই। এরকম করতে 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 17 বছর চলে গেছে। আর যারা সাধারণ নেতা কর্মী, সরল মন মানসিকতা, যে বাংলাদেশে পরিবর্তন চায়, ওনারা হলো গত 17 বছর আপনারা তাদেরকে ধান খেতে আশ্রয় দিয়েছেন, পাট খেতে আশ্রয় দিয়েছেন, ভুট্টা খেতে আশ্রয় দিয়েছেন, পালায়া ছিল। এখন এলাকায় খুব মাস্তানি করে ঘুরে বেড়ায়। এই সময়ে উত্তরবঙ্গের একজন কৃতি সন্তান, নাম হলো শহীদ আবু সাইদ, শুনেছেন আপনারা নাম? আবু সাইদ দুহাত তুলে দাঁড়িয়ে বলল, আমি ভার্সিটিতে পড়াশোনা করেছি, আমার বাবা একজন কৃষক, আমরা আবু সাইদের ঘরে গিয়েছিলাম, এখনো টিনের ঘর, খুবই গরিব মানুষ। ছেলেকে পড়াশোনা করাইছে একটা ভার্সিটিতে, বেগম রোকেয়াতে। ছেলে খুব ভালো মতন পড়াশোনা করেছে, চাকরির দিতে গিয়েছে, চাকরির পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট আসে না। আবু সাইদের বাবা ফোন দেয় ছেলেকে, কি ছেলে পাশ করেছ? ছেলে বলে পরীক্ষা দিই, কিন্তু পরীক্ষার রেজাল্টের কোথাও আমার প্লেসমেন্ট আসে না, পরীক্ষা তো আমি ভালো দিই। কয়েকদিন পরে আবু সাইদ খোঁজ পায় যে বাংলাদেশে হলে পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া যায় না, চাকরি পাইতে হলে তৎকালীন সময় ছাত্রলীগ যুবলীগ করতে হইতো। আবু সাইদের হলো রক্ত গরম হয়ে গিয়েছে। এই কেমন দেশ, যেই দেশে হলো 5 বছর কোন বাবা সন্তানকে ধান বিক্রি করে গোলা পড়াশোনা করায়, দোকানে মেডিসিন কিনতে যায়, প্রিয় বাবা মেডিসিন না করে পকেটে টাকা নিয়ে এসে ঢাকায় পাঠিয়ে দেয়, ছেলে তুমি ভালো মতন পড়াশোনা করবা। মা হলো আরেকজনের বাসায় কাজ করে, 3 বেলার জায়গায় 2 বেলা খায়, সন্তানকে টাকা পাঠিয়ে দেয়, সন্তান পড়াশোনা করে। মা চিন্তা করছে একটু কষ্ট করি, একটা সময় আসবে এই সন্তান আমাকে টাকা পাঠাবে, জীবনে পড়তে পারি না, একটা নতুন শাড়ি কিনে পরবো, মেডিসিন কিনবো, ঘর ভেঙে গিয়েছে ঘরটা গড়ে তুলবো। সে আবু সাইদের চাকরি হয় না। আবু সাইদ চিন্তা করলো এই জীবনের মূল্য কি? যদি আমার জীবনের বিনিময়ে বাংলাদেশের সকল তরুণ প্রজন্ম 18 কোটি মানুষ রক্ত পায়, তাহলে আমার এই জীবন দেখে লাভ নেই, আমি হলে এই জীবন রাজপথে বিলিয়ে দিব। রাজপথে গিয়ে দুহাত তুলে দিয়েছে, পুলিশ তাকে গুলি করে নয় না। অনেক তখন তাকে বলল পাগল নাকি সে, গুলি খাইতে খাইতে অস্ত্রের মুখে গুলির মুখে ঢলে পড়ল, শহীদ হয়ে গেল। পুরা বাংলাদেশের ছাত্র সমাজ নতুন করে জেগে উঠল, আমাদের জন্য আবু সাইদ রক্ত দিয়েছে, আমরা কেন ঘরে বসে থাকবো? চল সবাই পড়ার টেবিল ছড়ে রাজপথে যায়। বাংলাদেশের মাদ্রাসার ছাত্ররা, আলিয়ার ছাত্ররা, স্কুল, ভার্সিটি, কলেজ, সকল ছাত্র রাজপথের দিকে রওনা দিল। কোন কোন বাবা টেনে ধরল, বাবা তুমি রাজপথে যেও না, তোমাকে মেরে ফেলবে। ছেলে বলল বাবা এই জীবনের মূল্য কি?
যেই জীবনকে পিষে পিষে আমার দেশে শেখ হাসিনা মারবে, সেই মরার চেয়ে আজকে রাজপথে বীরের মতন লড়াই করে যে আমাকে ভাবতে চায় তাকেই যদি বাংলাদেশ থেকে খেদাইতে পারি, এর চেয়ে তো বড় বাংলাদেশের স্বাধীনতা বলে আর কোনো কিছু নাই। বাবা এবং মা নিশ্চুপ হয়ে গিয়েছে, ছেলে আজাদির পথে দিয়ে গিয়ে চলেছে। আবু সাইদ দাঁড়িয়েছিল, তাকে মেরে ফেলা হয়েছে, তার দেখা দেখি 4 জন আর শহীদ হয়েছে। 4 জনের দেখা দেখি 40 জন শহীদ হয়েছে, 40 জনের দেখা দেখি 400 জন শহীদ হয়েছে, 400 জনের দেখা দেখি 1400 লোক শহীদ হয়েছে। বাংলাদেশ থেকে সেই শেখ হাসিনার গতি উৎখাত করে ভারতে তারা নিক্ষেপ করেছে। রক্তের উপর দিয়ে গড়া বাংলাদেশ। এখন আপনারা জিজ্ঞাসা করবেন এই রক্তটা কেন দিয়েছে? রক্তটা দিয়েছে আপনাদের জন্য। এই দোবালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, বিল্ডিং আছে, ডাক্তার নাই, আছে? ডাক্তার আছে, নার্স নাই, আছে? নার্স আছে, ঔষধ নাই। সরকারি বাজেট আসে, বাজেটের টাকা চলে যায় হলো অন্যজনের পকেটে। ডাক্তার হলো 9টার ডাক্তার 12টাতে আসে। স্কুল কমিটি আছে, কলেজ কমিটি হয়েছে। স্কুল কলেজের কমিটিতে সমাজের সবচেয়ে ভালো মানুষটা থাকার কথা নাকি, যে সবচেয়ে আদর্শবান শিক্ষক দেওয়া হয়েছে এমন এক লোকরে, রাতের বেলায় যদি টর্চ মারা হয় তার হাতে মাদক পাওয়া যায়। তাকে দেওয়া হয়েছে স্কুল ম্যানেজমেন্ট কমিটির সভাপতি। চিন্তাটা করেন, এগুলা পরিবর্তনের জন্য আবু সাঈদরা রক্ত দিয়ে গিয়েছিল। মসজিদ আল্লাহর জায়গা, মন্দির পবিত্র জায়গা। মসজিদ কমিটির সভাপতি হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর কে হয়েছে? বললো অমুকজন হয়েছে। কোন দলের? এত আমি রাজনীতির বাহিরে, নাম বলা যাবে না। অনেক হুজুর আবার সাহস করে বলে লোকটা ভালো পড়ে নাই। মসজিদ একটা পবিত্র জায়গায়, উনি বিএনপির সভাপতি, এই জন্য বলে মসজিদ কমিটির সভাপতি হইতে হবে। আবু সাঈদ রক্ত দিয়েছিল। এই ধোবাউড়ার সবচেয়ে যিনি ভালো আলেম, তার নেতৃত্বে একটা কমিটি হবে। সেই কমিটিতে প্রত্যেক মসজিদ কমিটির সভাপতি দেওয়া হবে। এই ধোবাউড়াতে সবচেয়ে যিনি ভদ্রজন, তার নেতৃত্বে একটা কমিটি হবে। তার নেতৃত্বে বাজার কমিটি হবে, তার নেতৃত্বে মাদ্রাসা কমিটি হবে, তার নেতৃত্বে স্কুল কমিটি হবে। ওই কমিটিতে যেই সন্তানটা পড়াশোনা করবে, সেই সন্তান ভবিষ্যতের বাংলাদেশের নেতৃত্ব দিতে পারবে। আর বর্তমানে যারা নেতৃত্ব দিচ্ছে, স্কুলের টিচার 10টার জায়গায় 12টায় আসে। যদি কিছু বলা হয় তো স্টুডেন্টরা ওই সময় যায় একটু হেডমাস্টারের একটু নাকানে চুবানি দিচ্ছে, হেডমাস্টার সাহেব 9টার ক্লাস মানে 9টায় আসতে হবে, 1 মিনিটও লেট করা যাবে না। তারপরে আপনাদের এলাকায় আরেকটা জিনিস শুরু হয়েছে। আওয়ামী লীগের যেই লোকগুলা 4 জনকে এখানে শহীদ করেছে, এই খুনিগুলা বাহিরে ঘুরে। আপনারা প্রশ্ন করেন এই লোক বাহিরে ঘুরে কেন? তো সেটার একটা হলো গল্প আছে। রাতের বেলায় ওসি সাহেব আর বিএনপি নেতা একসাথে বসছে। বিএনপি নেতা বলে, ওসি সাহেব 5 লাখ টাকা পকেটে আসছে। বলে, 1 টাকা পাইলেন কই? পাইছি হলো ছাত্রদেরকে খুন করছে একটা খুনি, যে 5 লাখ টাকা দিতে চায়, এটা যদি দেয় তাহলে তাকে মুক্ত করে দেওয়া যাবে। যদি মুক্ত করে দেন তাহলে সেই প্রতিশ্রুতিতে সে আজকে 5 লাখ টাকা দিয়ে গেছে। ওসি কয়, আমার পার্সেন্টেজ কত? বললো, আপনি 1 লাখ টাকা নেন, আমি 4 লাখ টাকা। আপনার 4 লাখ টাকা কেন? আমার তো দল একটা না, দলের অনেকগুলা শাখা প্রশাখা আছে। আমার কি ছাত্র দলে দিতে হবে, কিছু যুব দলে দিতে হবে, কিছু মহিলা দলে দিতে হবে, আর আমার ভাগ শেষে যা থাকে। তারপরের দিন এলাকায় দেখেন খুনি ঘুরে ফিরে, ওসিকে গিয়ে পোলাপাইন ধরছে, ওসি মুখ খুলে না, কথা বলে না, না দেয় নয় না। ওই রাতের বেলায় হলো সাইজ হয়ে গেছে। এগুলো হলো আমাদের বর্তমান সমাজের চিত্র। তো এই চিত্রটা পরিবর্তন করার জন্য আবু সাঈদ হলো রক্ত দিয়েছিলেন, মাদ্রাসার ছাত্ররা রক্ত দিয়েছিল, নারীরা রক্ত দিয়েছিল। এই স্মৃতিগুলা 2 বছর পরে দেখেন বাংলাদেশে কেমন পরিবর্তন হয়ে গিয়েছে। আদৌ বাংলাদেশের কোনো পরিবর্তন হয়েছে?
এই পরিবর্তনটা করার জন্য নির্বাচনের আগে আমরা বলেছিলাম বাংলাদেশের স্কুল, মাদ্রাসা, বাজার, উপজেলা, ইউনিয়ন, জেলা, বিভাগ, প্রশাসন, পুলিশ এগুলো পরিবর্তন করার জন্য একটা সংস্কার কমিটি করতে হবে। সংস্কার কমিটি হওয়ার পরে সবাই একসাথে রাজি হয়েছে যে এগুলো আমরা সংস্কার বাস্তবায়ন করব। ইলেকশনের পরে আপনারা কি এমপি কে দিবেন? এসে বলে খালা একটা ভোট দিয়ে, ইলেকশনের পরে খালুদি বলে চাচা কই বলেন না, দৌড়ে আসছি। এখন ইলেকশনের পরে যারা বলছে সংস্কার করবে, বাংলাদেশে 70% মানুষ ধর্মের পক্ষে ভোট দিয়েছে। এখন তখন ভোটা হয়েছে, বসাইদের রক্তের বাংলাদেশে আর দাম দরকার নাই, বাংলাদেশে সংস্কার দেখার দরকার নাই। আমরা বিএনপির যারা নেতা কর্মী বিভিন্ন জায়গায় চেয়ার পেয়েছি, এটা আমাদের বাংলাদেশ, এটা জিয়াউর রহমানের বাংলাদেশ, এখানে আমরা যা ইচ্ছা তা করব, তোমাদের কিছু বলার নাই। আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে তারা। আমরা বলেছি আমাদেরকে ওরা চেয়ারে বসে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। আমরা যেভাবে 24-এ রাজপথে গিয়েছিলাম, আবারই গিয়ে শেখ হাসিনার গদিকে যেভাবে আমরা একটু নাড়া দিয়েছিলাম, এবারও তাহলে একটু নাড়া দেওয়া দরকার। এখন গদি কি ভাই আমার জন্য নাড়া দিব নাকি আপনার জন্য? আপনি যতক্ষণ পর্যন্ত রাতের বেলা আপনার বাবা বলে উঠে সন্তানকে যে বাবা আমি তোমাকে লালন পালন করেছি 26 বছর, বুকে ব্যথা উঠেছে, আমাকে একটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাও, আপনি বাবার দিকে তাকিয়ে থাকেন, ভালো একটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে পারেন না, পকেটে টাকা নাই। অবুধ সন্তান 5 বছর বয়সী, বাবা আমাকে ভালো একটা স্কুলে ভর্তি করিয়ে দাও, আপনি তার দিকে চোখের দিকে তাকিয়ে থাকেন, চোখ দিয়ে পানি পড়ে, কথা বলতে পারেন না, পকেটে টাকা নাই। ব্যবসায়ী হলো, স্ত্রী জিজ্ঞাসা করে গত 17 বছর ব্যবসা করতে পারো নাই, এখন তো বিএনপি সরকার এসেছে, নতুন করে সরকার পরিবর্তন হয়েছে, এখন তো তুমি ভালো আমাকে একটা কাপড় কিনে দিতে পারবে। ব্যবসায়ী স্ত্রী প্রিয়তমার দিকে তাকিয়ে থাকে, উত্তর নাই। কারণ রাতের বেলায় 500 টাকা ব্যবসা করছে, 400 টাকায় চাঁদাবাজি করে নিয়ে গেছে। আমার একজন সন্তান জন্মগ্রহণ করেছে 2 বছর বয়স। আপনারা যারা এখানে বিয়ে করেছেন তারা টের পাইবেন, একজন সন্তান হওয়ার পরে একজন মায়ের যে কত কষ্ট, এটা যিনি প্রত্যক্ষ করেছেন উনি জানেন। এবং সেই সময়কালীন বাংলাদেশের মায়েদের যে পুষ্টিগত ব্যবস্থা, এটা কি ঠিক আছে? তারপরে হলো বাচ্চা হবে, সেই মেডিকেল সেক্টর কি ঠিক আছে? কোনো কিছুই তো ঠিক নাই। তাহলে আপনারা কিসে ঘরে ঘুরে আছেন? আমরা এর জন্য আপনাদের কাছে এসেছি, বাংলাদেশটা পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনটা করতে হবে, সেই স্বপ্নটা বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরও একজন ব্যক্তি জীবিত রেখেছিলেন, সেই ব্যক্তিকে বাংলাদেশে খুন করে দেওয়া হয়েছে। সেই ব্যক্তির কি আপনারা নাম জানেন? সেই ব্যক্তির নাম হলো শহীদ ওসমান হাদি। বলেন আবু সাইদ যে জন্য রক্ত দিয়েছে, শহীদ মুগ্ধ যে জন্য রক্ত দিয়েছে, শহীদ ওয়াসিম যে জন্য রক্ত দিয়েছে, সেই জুলাইয়ের জন্য আমি দরকার জান দিব, কিন্তু আমি জুলাইকে কারো সাথে বিশ্বাসঘাতকতা করতে দিব না। দিনে দুপুরে তার মাথায় অস্ত্র ঠেকিয়ে খুন করা হয়েছে। ওনার অপরাধ ছিল, উনি বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে দাঁড়িয়েছিলেন, বাংলাদেশের ইসলামের পক্ষে দাঁড়িয়েছিলেন, বাংলাদেশের আজাদির জন্য দাঁড়িয়েছিলেন। যদি আমাদের অপরাধ হয়, এই অপরাধের কারণে আমরা 1400 শহীদের মতো বাংলাদেশে আরো হাজারো শহীদ হতে রাজি। তবে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আজাদি, পুলিশ কর্মসংস্থান, আরে বলার অধিকার, মিডিয়া সেক্টরের বাংলাদেশে। আমি আজকে বক্তব্য দিতে আসি না, আলোচনা করতে আসছি। যদি আপনারা বুঝাতে, আজকে এই সাইফুল্লাহ না থাকলে হয়তো আমার দুবারা আসা হইতো না। আর আমি যে এইখানের যে এত বাজে পরিস্থিতি, এটা দেখতাম না, আমরা কল্পনাও করতে পারি নাই এত পিছানো উপজেলা থাকতে পারে, এত অবহেলিত উপজেলা থাকতে পারে। এটা আপনারা রাজ সাক্ষী। এটা আমরা পরিবর্তন করে দিতে পারবো না, আপনার ইনকাম আরেকজন করে দিতে পারবে না, আপনার ভাগ্য আপনার পরিবর্তন করতে হবে। এটাই বাংলাদেশের রাজনীতি। দোবাড়াবাসী কারো কাছে যাইবেন না, এনসিপির কাছেও আসা প্রয়োজন নাই, বিএনপির কাছেও যাওয়ার প্রয়োজন নাই, জামাতের কাছে যাওয়ার প্রয়োজন নাই,
যদি আজকে এখানে যত মানুষ একসাথে হয়েছেন কালকে থেকে প্রতিজ্ঞা করেন যে দুবাউড়াতে আগামীকালকে আমার সন্তানের ভবিষ্যৎকারী মাদক এই দুবাউড়াতে আর চলবে না, একটা মাদকের স্পট থাকবে। আপনারা যদি হসপিটালে গিয়ে উপস্থিত হন যে এক বিষয়ে ভোট দিয়েছি এখন কোথায় আছেন, হসপিটালে কেন ডাক্তার নাই নার্স নাই, আজকের মধ্যে আপনি সমাধান করবেন। স্কুলে গিয়ে উপস্থিত হবেন, চোর বাটপার গুন্ডা স্কুলের ম্যানেজিং কমিটিতে থাকতে পারবে না, সমাজ সবচেয়ে ভালো লোক স্কুল কমিটিতে থাকবে। মসজিদ কমিটির সভাপতিতে সবচেয়ে স্কুলের যিনি ভালো লোক হয়েছেন, মসজিদ এরকম সমাজের সবচেয়ে বিজ্ঞ আলেম মসজিদ কমিটিতে থাকবে। আপনাদের এখানে 4 বছরের এক সন্তানকে ধর্ষণ করা হয়েছে, এখানে যারা পুরুষ আছেন আপনারা, আপনাদের জন্য লজ্জা। দুবাউড়াতে যারা পুরুষ আছেন আপনারা জীবিত থাকতে কিভাবে 4 বছরের একটা কন্যা শিশু ধর্ষণ হয়, লজ্জা আপনাদের জন্য। যদি যারা ইসলাম ধর্মের অনুসারী হয়ে থাকেন, নবীজির বড় একটি পদক্ষেপ ছিল, আরবে তৎকালীন কন্যাদেরকে মাটির নিচে পুঁতে দিত, নবীজি সেটা রক্ষা করেছেন। আপনি যদি প্রিয় নবীর উম্মত হয়ে থাকেন তাহলে দুবাউড়াতে কিভাবে 4 বছরের একটা কন্যা শিশু ধর্ষণ হয়ে থাকে? নারীরা কেন হ্যারাসমেন্ট হবে, এই প্রশ্নগুলো আমরা সমাধান করব না, এটা আপনাদের সমাধান করতে হবে। কারণ দুবাউড়ায় আমি থাকবো না, আপনারা থাকবেন। আপনার আশেপাশে যদি আপনি ঠিক না করতে পারেন তাহলে আপনার ভবিষ্যৎ সন্তানও আরেকদিন ধর্ষণ হবে। এই সন্তানটা আপনাদের সন্তান হইতে পারত না, আরেকজনের সন্তান ধর্ষণ হয়েছে, এই জন্য হলো আপনাদের টনক নড়ে না। আমরা আজকে আপনাদের কাছে কিছু চাইতে আসি নাই, আপনারাও কিছু চাইতে আসেন নাই, কিছু আলোচনা করতে আসছি যাতে ভবিষ্যতে আপনাদের ভাগ্যটা পরিবর্তন হয়। এই ভাগ্যটা পরিবর্তন করার জন্য এখানে অনেক গুন্ডা মাস্তান ভয় দেখানোর চেষ্টা করবে। আপনারা কাউকে ভয় পান? আমরা একমাত্র কাকে ভয় পাই? আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই? তাহলে গুনার টাইম নাই আছে? গুনার টাইম আছে? না থাকলে তাহলে আজকে থেকে দাঁড়ায় যান। শিক্ষা ব্যবস্থা ঠিক করতে হবে, স্বাস্থ্য ব্যবস্থা ঠিক করতে হবে, নারীদের অধিকার নিশ্চিত করতে হবে, আলেম ওলামাদের কাছে যেতে হবে বেশি বেশি, মাদ্রাসাগুলা ঠিক করে দিতে হবে, স্কুলগুলো ঠিক করে দিতে হবে নির্মাণ করে। যারা জনপ্রতিনিধি হবে তাদের চেয়ারের গদি মোটা করা যাবে না, কাঠের চেয়ারে বসতে হবে। আর যদি কাঠের চেয়ারও যদি আমরা সামনে বাদ দিতে চাই তাহলে যেভাবে ইলেকশনের আগে অলি গলিতে মা খালা করে চিৎকার করে ঘুরে বেড়ায়, ইলেকশনের পরেও এভাবে ঘোরাফেরা করতে হবে। নতুন বাংলাদেশে আমরা কোনো গদি মোটা চাই না। এখন আমি আর অল্প একটু কথা বলে শেষ করব। ভারতের স্টুডেন্টরা ওইখানে শিক্ষামন্ত্রীরে ফালায় দিচ্ছে, বাংলাদেশের স্টুডেন্ট যারা তাদেরকেও শিক্ষামন্ত্রী বলছে ব্রয়লারের মুরগি। ওইখানে শিক্ষার্থীদের যিনি প্রধান বিচারপতি বলছে তেলাপোকা। পোলাপান পার্টির নাম দিছে হলো তেলাপোকা বা জনতা পার্টি, ককরোচ জনতা পার্টি। এই পার্টির নাম দিয়ে বলছে, মানে ওইখানে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। প্রশ্নপত্র তো বাংলাদেশে ভাষায় নাকি, তাই না? তো ওইখানে ধর্মান্ধ যিনি আছে শিক্ষামন্ত্রীকে ফালায় দিচ্ছে। তবে বাংলাদেশের আপনারা যারা আছেন ইন্ডিয়ান স্টুডেন্টকে 1000 গুণ এগিয়ে, ওইখানে তো ওরা শিক্ষামন্ত্রীকে ফালাইছে, আপনারা প্রধানমন্ত্রীকে উড়াই দিচ্ছেন। তবে আমরা যারা ব্রয়লার মুরগি বলা হয়েছে যে শিক্ষার্থীদেরকে, ওরা পরীক্ষা দিতে গেছে, যে পরীক্ষার সময় আগে পরীক্ষাটা দিয়ে নি তারপরে শিক্ষামন্ত্রীকে সাইজ করবো ওরা। আমরা তাদের সমর্থনে আছি। আমাদের শিক্ষা ব্যবস্থা ঠিক করতে হবে। এই শিক্ষা ব্যবস্থাতে যা বের হয়, বাবা জিজ্ঞেস করে ইংরেজি শিখছ, বলছে পারি না কিছু, গণিত পারো নাও না। পরে কি বলে কি করবা, বলে যে বিদেশে যাব। আমরা বিদেশ দেখে এসেছি, ইটালিতে যায় 100টা ড্রাম ছাড়ে, 100টা ড্রামের মধ্যে হলো 90 জন মারা যায়, 10 জন বাইচা যায়, এটা হলো ইতালিতে উঠে। সৌদি আরবে গিয়েছি, কোন আরবি কথা বলতে পারে না, আরবি কথা বললে তার 30,000 টাকা স্যালারি বাইরে যায়। কেন? আপনি মসজিদে যদি 10 দিন যান, আলেম ওলামাকে জিজ্ঞেস করেন, এখানে যারা আলেম উপস্থিত হয়েছে ক্লাস 5 এর বাচ্চা আরবি পারে মাদ্রাসায়, আপনি তার কাছে যাইলে তো আপনাকে আরবি শিখিয়ে দেয়। আপনি আরবি শিখে বাহিরে যান,
তো এই পরিবর্তনগুলো ছোট ছোট পরিবর্তন। এখন আমরা যে মাঠে ঘাটে ঘুরে কথাগুলা বলি, এগুলা কি খারাপ কথা? হ্যাঁ, কোন খারাপ কথা বলেছি এই পর্যন্ত আপনাদেরকে? তাহলে এরকম তেলে বেগুনে জ্বলে উঠে কেন? জ্বলে কেন? চান্দি গরম হয়ে যায় কেন? ওদের চুলকায় কেন? দুষ্ট আছে বলে চুলকায়। আমি কিন্তু আজকে বক্তব্য দিতেছে না। তা আমাদের এই পরিবর্তনগুলা করতে হবে। যদি আপনারা এখানে এত কষ্ট করে গরমে দাঁড়িয়ে থাকেন, কথাগুলা যদি উপলব্ধি করেন, তাহলে হয়তো আপনার ভাগ্য পরিবর্তন হবে, আপনার বউয়ের ভাগ্য পরিবর্তন হবে, আপনার সদ্য মিষ্ট সন্তানের ভাগ্য পরিবর্তন হবে। আর যদি আপনারা এই কথাগুলো আমল করতে না পারেন, তাহলে আপনারা কপাল পোড়া, আপনার সন্তানের কপাল পোড়া, এই দুবাবার কোনো পরিবর্তন হবে না। হবে? এই জন্য আজকে আমরা পরিবর্তনের ডাক নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা এই জায়গাগুলো নিশ্চিত করবেন। বাংলাদেশে হলে এখন রাষ্ট্রপতি নিয়ে অনেক কথা চলতেছে। কে যে রাষ্ট্রপতি হবে সে হলো দৌড়াদৌড়িতে আছে। বাংলাদেশের রাষ্ট্রপতি যে কি করে কেউ জানে না, শুধু জানে বঙ্গভবনে বৈশা থাকে, এসএসএফ আর কতগুলো আর্মির প্রটোকলে সে বৈশা থাকে। রাষ্ট্রপতি কি করে কেউ জানেন এখানে? রাষ্ট্রপতি বাংলাদেশে একটা মানে অদ্ভুত ক্যারেক্টারের জিনিস, তার কোনো ক্ষমতা নাই, তাকে যে এসে বাড়ি মারে সে ওর মতন চলে। এখন এই রাষ্ট্রপতি দৌড়ে অনেকেই প্রতিযোগিতা করতেছে বাংলাদেশে। আর যেই আসুক আমাদের একটা দাবি থাকবে, সেই শেখ হাসিনার কোন লেসপেন্সার হইতে পারবে না, 1 নাম্বার। 2 নাম্বার, বাংলাদেশে হলো সকল যারা 2024-এ শহীদ হয়েছে সকল শহীদদের বিচার করতে হবে বাংলাদেশে। 3 নাম্বার, যত আহত আছে সকল আহতর চিকিৎসার ভার নিতে হবে। শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার করতে হবে, শাপলা হত্যাকাণ্ডের বিচার করতে হবে, পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে হবে। বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ করতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে, সন্ত্রাস বন্ধ করতে হবে, ছাত্রদের উপরে গোলাগুলি বন্ধ করতে হবে। যদি এই ক্রাইটেরিয়া পড়ে তাহলে না সে রাষ্ট্রপতি। আর যদি এই ক্রাইটেরিয়াতে না পড়ে তাহলে তার নাম কি? ওই নাম বললে আবার এটা মিডিয়াতে ভাইরাল হয়ে যাবে, ওইটা আর বললাম না। এই জন্য আমরা আপনাদের কাছে এসেছি। আমরা আশা করব আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে এই কাজগুলো করবেন। আপনারা নির্বাচনে একটি দলকে ভোট দিয়েছিলেন, আমিও প্রতারণা শিকার হয়েছে। আমি মনে করেছিলাম এরা গিয়ে ভালো কাজ করবে, এরা শুধু পদ পদবি ভাগ বটোয়ারায় ব্যস্ত, রাতের বেলায় মাদক ব্যবসায় ব্যস্ত, চাঁদাবাজি সন্ত্রাস দুর্নীতিতে ব্যস্ত, সমাজের কোনো উন্নয়নের কাজে নাই। তবে এদেরকে একটু প্রতিশোধ নেওয়ার এবার দরকার আছে। আগামী স্থানীয় নির্বাচনে এদের একটু গদিগুলা নাড়িয়ে দিতে হবে। পারবেন সবাই? ইনশাআল্লাহ। যেখানে বিএনপির প্রার্থী থাকবে উল্টা মার্কায় গিয়ে ভোটে সিল মারবেন যাতে এবার সবাই গদি লড়ে যায়। পারবেন আপনারা? ইনশাআল্লাহ। এদেরকে বিশ্বাস করবেন না। এত উড়া শুরু করেছে 200 সিট পেয়ে, যে এদেরকে বাংলাদেশে আর কেউ টাচ করতে পারবে না। যে শহীদ উসমান হাদির আমি বিচার করবো না, তুই কে করতে পারবি কর। শহীদ আবু সাইদের আমি বিচার করবো না, তুই কে করতে পারবি কর। আমরা তোমার পিছনে আসতেছি, কি করতে পারবো আমরা স্থানীয় নির্বাচনে তোমাকে আমরা দেখাবো ইনশাআল্লাহ। আমি কয়েকদিন আগে আপনাদের এই এলাকায় এসেছিলাম, খুবই গরিব মানুষ। এই ছেলেটা কি বড় লোক? আমি এলাকায় গিয়েছি, তার ঘরে হলো একটা খাট আর একটা আলমারি, আর একটা ঘর আছে ওইটাতে বাবা থাকে, একটা খাটে একটা শোকেস আছে। আমি খুবই আশ্চর্য হয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা হলে সমাজসেবা সম্পাদক ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করে, তার এই অবস্থা দেখে আমি ওই দিন কিছু বলতে পারি নাই। সেই ছেলেটার ঘর হলো রাতের বেলা কুপিয়েছে সন্ত্রাসীরা, আওয়ামী লীগের। এবং কোপানের পরে আমি দেখেছিলাম জানালায় যদি আরেকটু জোরে কোপ পড়তো তার স্ত্রীর পাওটা চলে যেত। তার রান্নাঘরটা জ্বালিয়ে দিয়েছে। এই ছেলের একটাই অপরাধ, সে ঢাকা ভার্সিটিতে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলেছে। এই ছেলেটা সমাজসেবা সম্পাদক হয়েছে হলে, হলে সবার টেন্ডারবাজি দুর্নীতি বন্ধ করে দিয়েছে। এই ছেলেটা আপনাদের কাছে এসেছে, এই ছেলেটা আপনাদের কাছে ভোট চাচ্ছে আগামী স্থানীয় নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে।
আপনারা সবাই যদি তাকে ভালো মনে করেন, আমাদের এনসিপির পক্ষ থেকে উনি প্রার্থী। আপনারা পুরো বাংলাদেশে দেখাইতে পারবেন যে কোথাও ছাত্র দলের একটা নেতাকে কোথাও প্রার্থী করা হয়েছে? পুরো বাংলাদেশে খুঁজে দেখাইতে পারবেন। আমরা সাহস করেছি। এই ছেলে এখানে দাঁড়া অবস্থায়, এই সাইফুল্লাহ ভাই, এখানে কেউ বলতে পারেন বাবা সাইফুল্লাহ ভাই এই অপরাধ আছে, এই জন্য প্রার্থীটা বাতিল করে দেন, এখনই বাতিল করা হবে। যদি আপনারা আরো ভালো প্রার্থী নিয়ে আসেন, তাহলে সাইফুল্লাহ ভাই বলবে ঠিক আছে আমি আপনার নেতৃত্বে কাজ করি। কি ভাই বলবেন? উনি রাজি আছে। ইলেকশন পর্যন্ত যদি সাইফুল্লাহ ভাই কোনো অপরাধ করে, তাহলে আমরা ওনার প্রার্থীটা ক্যান্সেল করে দিব। ইলেকশনের পরে যদি সাইফুল্লাহ ভাইকে এলাকায় খুঁজে না পাওয়া যায়, আমি নাসিরউদ্দিন পাটোয়ারি এলাকায় এসে দুপাওয়ার উন্নয়নে ইনশাআল্লাহ কাজ করব। একটা রিকোয়েস্ট, প্রিয় আলেম ওলামা অনেক উপস্থিত হয়েছেন, সাইফুল্লাহ ভাইকে আপনাদের জয়যুক্ত করতে হবে। সাইফুল্লাহ ভাইকেও আমাদের উপদেশ থাকবে, কোন নেতা কর্মী নিয়ে মিছিল নয়। হযরত খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে মানুষের খোঁজ নিয়েছে, আপনার প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে ওইভাবেই খোঁজ নিতে হবে। আর কোনো দেরি নয়, আজকে থেকে আপনাকে কাজ শুরু করতে হবে। কোথায় কোন দাদি অসুস্থ আছে তার খোঁজ নিতে হবে, কোথায় কোন নানি অসুস্থ আছে তার খোঁজ নিতে হবে, কোথায় কোন বাবা অসুস্থ আছে তার খোঁজ নিতে হবে, কোথায় কোন মা বোন বিপদে আছে তার খোঁজ নিতে হবে। এটা হলো আপনার দায়িত্ব। আপনি এটা কাজ শুরু করেন। দোবারবাসী আপনার সম্মানে আজকে এখানে এসেছে। আজকে এই মানুষগুলার কমিটমেন্টের দিকে তাকিয়ে শপথ করতে হবে আপনাকে যে আপনি কখনো আর দুর্নীতির সাথে জড়িত হবেন না, কোন চাঁদাবাজি করবেন না। চাঁদাবাজ যারা আছে এই দোবারাতে তাদের আপনি জমদূত হিসাবে কাজ করবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই সাইফুল্লাহ ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এই মানুষগুলার ভরসাকে আমরা শ্রদ্ধা করি। আমাদের উপরে আবু সাঈদ অনেকগুলা ঋণ দিয়ে গেছে, সে রক্ত দিয়ে বুঝিয়ে দিয়ে গেছে। তোমরা যারা জীবিত থাকবা, তোমরা বাংলাদেশে আমাদের পক্ষে কাজ করবা। আমরা তাদের রক্তের দিকে তাকিয়ে কখনো টাকার কাছে বিক্রি হই নাই, কখনো পদের কাছে বিক্রি হইনি, তার কাছে বিক্রি হয় নাই। শুধু একটা লক্ষ্যে দাঁড়িয়ে আছি, সেটা হলো আজাদি বাংলাদেশের জন্য, শহীদ সারাদির বাংলাদেশের জন্য। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আজকে আমি আলোচনা করলাম, বক্তব্য দিলাম না, বক্তব্যের জন্য লোক আছে আপনাদের সামনে। সাজ্জে সালাম ফাটাফাটি আজকে বক্তব্য দিবে। মিডিয়া বাইরেও আজকে অনেকগুলা বাইক পাবেন। আমাকে ক্ষমা করবেন, আমার ইরান যাওয়ার পরে মনটা পরিবর্তন হয়ে গেছে। আমি ওইখানে গিয়ে দেখছি আলেমরা রাষ্ট্র চালায়, মনের মধ্যে একটা নাড়া পড়েছে। এখন আর বক্তব্য বেশি আসে না, কাজ বেশি আসে। আর যেই কথা অন্তর থেকে বলে, এই কথা আমার নিজেকে তো আমল করতে হবে। এই জন্য হলো রয়ে শয়ে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন এসেছে, সে চিনির একটা কাহিনী আছে, আপনারা তো ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে নিজে চিনি খাওয়া বন্ধ করেছে, তারপরে আরেকজনকে বলেছে, মানে মিষ্টি খাওয়াটাই। এজন্য হলো আমরা আগে নিজেরা আমল করব, সার্জিস ভাইয়ের বক্তব্য শুনবো, এবং এই সাইফুল্লাহ ভাইকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। সবাই একটু ধৈর্য ধরে শুনবেন। আজকে বিশেষত আমি মা বোনদের প্রতি খুবই আবেগে আপ্লুত, আপনারা উপস্থিত হয়েছেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এখন ইনশাআল্লাহ ছাত্র শক্তি, যুব শক্তি, নারী শক্তি, এলাকাবাসী যারা উপস্থিত হয়েছেন, আমরা 2000 বছর পরে আরেকটা জুলাইয়ের ময়দানে উপস্থিত হয়েছি। এই জুলাইয়ের ময়দান থেকে একটাই ডাক, নতুন বাংলাদেশে আর কোন স্বৈরাচার আমরা হতে দিব না। দিব? নতুন বাংলাদেশে কোন চাঁদাবাজ হইতে দিব? নতুন বাংলাদেশে কোন টেন্ডারবাজ হইতে দিব? নতুন বাংলাদেশে সীমান্ত হত্যা হইতে দিব? এই এলাকা দিয়ে নাকি হাদি ভাইয়ের হত্যার খুনিরা পালাইছে, এটা কি জানেন আপনারা? ময়মনসিংহ দিয়ে পালায় কেমনে? আপনারা সামনে সতর্ক থাকবেন। যদি এখান দিয়ে খুনি আসা যাওয়া করে, তাহলে ময়মনসিংহবাসী কি নিরাপদ? আপনাদের জীবন অনিরাপদ। যেই কোনো সময় ওই পারের সন্ত্রাসীরা এসে আপনাদের উপরে অ্যাটাক করতে পারে। এই জন্য এখানে যারা বিজিবি রয়েছে, আপনারা রাত জেগে বিজিবির সাথে সীমান্ত পাহারা দিবেন, যাতে কোনো সন্ত্রাসী বাংলাদেশ রাষ্ট্রে ওই রাষ্ট্র থেকে প্রবেশ করতে না পারে। যদি সন্ত্রাসীরা আসে, তাহলে আমরা তোমাদের জন্য রাত জেগে প্রস্তুত আছি। মাঠে লড়াই হবে। সেই লড়াইয়ে বাংলাদেশ 47-এ জয়ী হয়েছে, 71 জয়ী হয়েছে, 90 জয়ী হয়েছে, 24-এ জয়ী হয়েছে। আগামী দিনেও বাংলাদেশের স্বাধীনতার সূর্য আকাশে থাকবে, কেউ নিবাইতে পারবে না। এটাই আলেম ওলামার বাংলাদেশ।
এটাই সার্বভৌমত্বের বাংলাদেশ, এটাই বাংলাদেশের সার্বভৌমত্ব আজাদির বাংলাদেশ। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দুবাইবাসী,